সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম পরিমিতি নিয়ে। পরিমিতি এর 16.2 অধ্যায়টি আমরা শেষ করেছি। আজকে আমরা 16.3 শুরু করব। তো 16.3 সম্পর্কে বলতে গেলে প্রথমেই আসবে হচ্ছে বৃত্ত নিয়ে। সমস্ত লেকচার জুড়ে আমি আজকে আলোচনা করব এবং আজকের লেকচারটা কম্পারেটিভলি অন্যান্য লেকচারের থেকে একটু বেশি বড় হবে, কারণ আমি 16.3 আজকে পুরোটা কভার করে ফেলবো, যাতে করে তোমাদের এক লেকচারের ভিতরে 16.3 এর সবগুলো টপিক কভার হয়ে যায় এবং 16.3 এর ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা দেখতে পারি। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্ত সংক্রান্ত পরিমাপের জন্য প্রথমেই দেওয়া হয়েছে বৃত্তের পরিধি। তো তোমরা সবাই জানো যে একটা নির্দিষ্ট বৃত্ত যদি থাকে, সেই নির্দিষ্ট বৃত্তের একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে এবং আমার যে লেজারের যে পয়েন্টটা চিহ্নিত করছি সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং সেই বৃত্তের কি থাকতে হবে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকতে হবে, যেটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি। তো এখন আমরা পরিধি বলতে আসলে কি বুঝি? পরিধি বলতে বুঝি একটা নির্দিষ্ট বৃত্তের চারদিকে যতটুকু দৈর্ঘ্য তার আছে, অর্থাৎ তুমি যদি এই বৃত্তটাকে এই অংশে কেটে ফেলো, কেটে ফেলার পরে এইটাকে যদি ওদিকে নিয়ে যাও এবং এই নিচের পার্টটুকুকে যদি নিচের দিকে নিয়ে আসো, তাহলে লম্বাভাবে যে দড়ির মতো একটা অংশ পাবা। সেই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কত? সেই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তার পরিধি। এখন আমরা এই পরিধিটাকে হচ্ছে যেহেতু লিনিয়ার একটা দৈর্ঘ্যের মাধ্যমে হচ্ছে মাপতে পারি, বৃত্তের পরিধিটাকে যেহেতু লিনিয়ার একটা দৈর্ঘ্যের মাধ্যমে মাপতে পারি, লিনিয়ার বলতে বোঝাচ্ছি সরলরৈখিক দৈর্ঘ্যের মাধ্যমে মাপতে পারি, তাহলে সেক্ষেত্রে এটার একটা পরিমাপ হচ্ছে, আর যদি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি ইজ ইকুয়াল টু 2πr হবে। তো এটা কেন, সেটা আমরা হচ্ছে হায়ার ম্যাথে এটার প্রমাণ দেখবো। আমাদের হায়ার ম্যাথে এটার প্রমাণ রয়েছে। সো আমরা এখন জানলাম কি? আমরা জানলাম হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই বৃত্তের পরিধি কত হবে? সেই বৃত্তের পরিধি হবে 2πr। এখন আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য সম্পর্কে একটু জানবো। বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে আসলে কি বোঝাচ্ছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, এবং এই বৃত্তের এই যে এবি অংশটা, এই এবি অংশটা হচ্ছে একটা বৃত্তচাপ, তাই না? এই বিটা অংশ হচ্ছে একটা বৃত্তচাপ। তো এই বৃত্তচাপটা দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এস মিটার বা এস, যেটা এস একক। তো এই এস বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে একটা সার্টেন কোণ তৈরি করতেছে, রাইট? তো এই এস বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ তৈরি করতেছে, এই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে। এখন বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর, সো আমরা বলতে পারি বৃত্তের পরিধিটা হবে হচ্ছে গিয়ে 2πr। এখন আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণ হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। বলতো একটা নির্দিষ্ট বৃত্তের কেন্দ্রে, ধরো এই বৃত্তটার কেন্দ্রে, এই বৃত্তের কেন্দ্রে কতটুকু কোণ তৈরি হতে পারে? সর্বোচ্চ 360 ডিগ্রি কোণ তৈরি হতে পারে। কেন? কারণ হচ্ছে আমরা যদি এটাকে যদি হচ্ছে মূলবিন্দু ধরি বা ও ধরি, সরি, এটাকে যদি আমরা মূলবিন্দু ধরি ও, তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি কোণ পরিমাপটা শুরু করি, তাহলে এখানে আসলে তোমার হয়ে গেল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বাড়তে 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 এখানে হয়ে গেল 270 ডিগ্রি, এবং এখানে এটা ফুললি গোল হয়ে যখন আবার এখানে ঢুকবে তখন এটা হয়ে যাবে 360 ডিগ্রি। তার মানে এই যে পুরো কোণটা এখানে কত কেন্দ্রে তৈরি করলো? কেন্দ্রের ভিতরে 360 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে এই জন্য এখানে বলা হলো যে একটি নির্দিষ্ট বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণ হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। তো যখন তোমার 360 ডিগ্রি কোণ তৈরি করবে, তখন আসলে তোমার এই বলতো আলটিমেটলি আমাদের এখানে থিটা কোণের জন্য যদি তোমার এস বৃত্তচাপ আমরা পাই, তাহলে এই থিটা কোণটা বড় হতে 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 যখন 360 ডিগ্রি হয়ে যাবে, তখন এই এসটাও কিন্তু বড় হতে 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 ফুল বৃত্ত পরিধি পর্যন্ত চলে যাবে, তাই না? আমি আবারও বলছি, এই এস বৃত্তচাপের জন্য তোমার উৎপন্ন হচ্ছে কোণ থিটা, তাহলে সেক্ষেত্রে এই থিটাটা যদি বাড়তে 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 360 ডিগ্রি হয়, তাহলে এই এসটাও বাড়তে 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 পরিধির সমান হয়ে যাবে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে আমরা যদি বলি যে থিটার জন্য যদি হচ্ছে আমরা এস বৃত্তচাপ পাই, তাহলে সেক্ষেত্রে আমরা 360 ডিগ্রির জন্য পাবো হচ্ছে 2πr বৃত্তচাপ পাবো। সো এটা হচ্ছে একটা সম্পর্ক। তো এই সম্পর্ক থেকে আমরা যদি একটু এই এসটাকে এদিকে রাখি আর 2πr কে যদি ওপাশে নিয়ে যাই, তাহলে আমরা পাই এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। তার মানে তোমাকে যদি বলা হয় যে নির্দিষ্ট একটা বৃত্ত, সেই বৃত্তের একটা নির্দিষ্ট বৃত্তচাপ যদি তোমার এবি হয়, তাহলে সেই এবিটা যদি কেন্দ্রে মনে করো সে ফর এক্সাম্পল আজকে 30 ডিগ্রি কোণ তৈরি করলো, তাহলে সেক্ষেত্রে এই বৃত্তের যদি পরিধি, আমি এখানে একটু এক্সাম্পল একটা করাচ্ছি। ধরো তোমাকে বলা হলো যে একটা নির্দিষ্ট বৃত্ত, সেই বৃত্তটা হচ্ছে গিয়ে তোমার কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে, এবং ওই বৃত্তটার হচ্ছে গিয়ে ব্যাসার্ধ হচ্ছে গিয়ে মনে করলাম 5 মিটার। তাহলে সেক্ষেত্রে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত হবে? বৃত্তচাপের দৈর্ঘ্য হবে এস ইজ ইকুয়াল টু আর, আর এর মান হচ্ছে গিয়ে 5, দেন পাই ইন্টু থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি, সো 30 ডিগ্রি ডিভাইড বাই 180। সো দেখবা এখান থেকে আলটিমেটলি এটা কেটে 6 থাকে, সো আলটিমেটলি 5π/6 হয়ে যাবে হচ্ছে গিয়ে এস এর ভ্যালু। এখানে পাই এর ভ্যালুটা বসাবা 3.1416 এ, তাহলে দেখবা একটা নির্দিষ্ট এস এর মান মিটারে বের হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই থিটা বা 30 ডিগ্রি কোণটা কতটুকু বৃত্তচাপ খণ্ডিত করে? এস বৃত্তচাপ খণ্ডিত করে। আশা করি আমরা এই আলোচনাটুকু বুঝতে পেরেছি। তো এবার আমরা হচ্ছে বৃত্তক্ষেত্র এবং বৃত্তকলার পরিমাপে চলে যাচ্ছি।
তো বৃত্তক্ষেত্র এবং বৃত্তকলার পরিমাপটা আসলে কি, যে কোনো বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে বৃত্তক্ষেত্র বলা হয়। তো বৃত্তটিকে এরূপ বৃত্তক্ষেত্রের সীমারেখা বলা হয়। ধরো তোমাকে যদি বলা হলো এই যে ভিতরে যে সীমানাটুকু আমরা দেখতে পাচ্ছি, এই সীমানাটুকুর বাইরে তোমার সীমানা প্রাচীর কে তৈরি করতেছে, সীমানা প্রাচীর তৈরি করতেছে হচ্ছে এই নির্দিষ্ট বৃত্তটাই কিন্তু সীমানা প্রাচীর তৈরি করতেছে। আর বৃত্তকলা বলতে কি বোঝা যাবে, বৃত্তকলা বলতে বোঝাবে একটি চাপ এবং চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। আমি আবারও বলছি, একটি চাপ, দ্যাট ইজ হচ্ছে এখানকে মনে করো এ বি একটা চাপ, এই চাপের প্রান্তবিন্দু মানে এ বিন্দু এবং বি বিন্দু, এদের সংশ্লিষ্ট ব্যাসার্ধ মানে হচ্ছে ও এ ব্যাসার্ধ এবং ও বি ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। তার মানে এই যে এখানে এটা আসলে রেড কালার, তো রেড কালার বা একটু রেড কালার টাইপের আর কি, সো এই কালার যুক্ত অংশটা হচ্ছে কি তোমার কি হবে, বৃত্তকলা হবে। তাহলে আমরা কি বললাম, যে বৃত্তকলা হওয়ার জন্য কি নির্দিষ্ট লাগবে, একটা নির্দিষ্ট চাপ লাগবে, আমাদের বৃত্তচাপ লাগবে। তো আমরা যেটা বলি যে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সাথে, বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সাথে তার যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধ মিলিয়ে যে ক্ষেত্র তৈরি করে সেটাকে আমরা বৃত্তকলা বলি। আশা করি আমরা বৃত্তকলার কনসেপ্টটা বুঝতে পেরেছি। তো এবার আমরা গাণিতিক উদাহরণে চলে যাচ্ছি। আমাদেরকে বলা হলো একটি বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা ধরে নিব বৃত্তের ব্যাস কত হয়, বৃত্তের ব্যাস হয় হচ্ছে 2r। তো বৃত্তের ব্যাসার্ধ যদি তোমার r হয় তাহলে সেক্ষেত্রে বৃত্তের ব্যাস হবে হচ্ছে গিয়ে 2r। আর বৃত্তের পরিধি তাহলে আমরা জানি কি, বৃত্তের পরিধি হয় হচ্ছে গিয়ে 2πr। তাহলে বলেছে যেহেতু ব্যাস এবং পরিধির পার্থক্য, দ্যাট ইজ 2r মাইনাস 2πr ইকুয়াল টু 90 সেন্টিমিটার হবে। তাহলে 2πr মাইনাস 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 90 সেন্টিমিটার হলো। সো এখানে আসলে দেখতে পাচ্ছি কি, যে বৃত্তের ব্যাস এবং পরিধির মধ্যে পার্থক্য চেয়েছে। এখন এখানে একটা জিনিস কি, যে তুমি হয়তো প্রথমে ব্যাস থেকে হচ্ছে পরিধি বিয়োগ করতে পারতা, কিন্তু এখানে আসলে তোমাকে বুঝতে হবে যে কোনটা আসলে বড়। ধরো একটা বৃত্ত দেওয়া হলো, এই বৃত্তটা, তো এই বৃত্তের এতটুকু দূরত্ব বড় নাকি পুরো পরিধিটা বড়? অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে এখান থেকে পুরো পরিধিটা হচ্ছে বড় হবে বৃত্তের ব্যাসের চেয়ে, এই জন্য পরিধি থেকে বৃত্তের ব্যাসটাকে বিয়োগ করা হয়েছে। সো 2πr মাইনাস 2r ইকুয়াল টু 90 লিখে লেখা হলো। তো পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে যদি কি করি, আমরা এখান থেকে যদি 2r কমন নিই তাহলে এখান থেকে পাই মাইনাস 1। সো আলটিমেটলি আমরা এখানে আর এর আরটাকে এপাশে নিয়ে বাকিগুলোর মান যদি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধের মান পাবো 21.01 সেন্টিমিটার প্রায়। আশা করি আমরা এই সহজ ম্যাথটা বুঝতে সক্ষম হয়েছি। সো এখন আমরা প্রশ্ন 2-এ চলে যাচ্ছি। প্রশ্ন 2-এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, একটি বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার, মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ, বৃত্তাকার রাস্তা আছে, বৃত্তাকার মাঠ রয়েছে, সেই বৃত্তাকার মাঠের চারদিকে একটা রাস্তা আছে, এই যে কালো কালারের অংশটা হচ্ছে রাস্তা, আর এর ভিতরে হচ্ছে যে মাঠের বাকি অংশ। তাহলে আমরা মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r। তাহলে সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে r ইজ ইকুয়াল টু 124 ডিভাইড বাই 2 মিটার, অর্থাৎ 62 মিটার হলো। তাহলে আমাদের যে হচ্ছে পুরোটার ব্যাসার্ধ কত, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 6 মিটার আমাদেরকে যোগ করতে হবে, তাহলে আমাদের 68 মিটার আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বললো যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? তাহলে সেক্ষেত্রে পাই আর স্কোয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে বাকি যে অংশটা, অর্থাৎ আমাদের পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, পুরো বৃত্তটা আমি যদি এখানে একটু চিহ্নিত করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে 62 যে এতটুকু দূরত্বটা হচ্ছে আর এই পুরোটা হচ্ছে গিয়ে বড় হাতের, যদিও এখানে একটু এক্সট্রা চলে এসেছে, বাট আমরা কনসিডার করবো হচ্ছে এতটুকু, এই যে ভিতরের অংশটুকু 62 যেটা হচ্ছে আর এর মান, আর বড় হাতের আর মান হচ্ছে 62 প্লাস 6, যেহেতু এখানে এক্সট্রা করে 6 দেওয়া আছে। সো আমরা এটা পেলাম। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার হবে, আর শুধুমাত্র বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, ছোট হাতের আর স্কোয়ার হবে। এখন আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বাদ দিতে চাই, রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তার সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিলেই হয়ে যাবে। সো এই জন্য আমরা পাই আর স্কোয়ার থেকে মাইনাস পাই আর স্কোয়ার ছোট হাতের আরটা বাদ দিলাম, এখান থেকে পাই কমন গেল, আর বাকি এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ারের মান বসিয়ে দিলে এটাকে যদি আমরা স্কোয়ার করি 68 স্কোয়ার করলে আমরা পাবো 4624, আর 62 স্কোয়ারকে করলে আমরা পাবো হচ্ছে 3844। সো ফাইনালি আমরা এখান থেকে হচ্ছে যেটা পেয়ে যাচ্ছি, দুটাকে গুণ করলে 2450.44 বর্গমিটার। তার মানে আমাদের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 2450.44 বর্গমিটার। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তো এবার আমরা প্রশ্ন 3-এ চলে যাচ্ছি। প্রশ্ন 3-এ কি বলা হলো, যে প্রশ্ন 3-এ বলা হলো একটি বৃত্তের ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার দেওয়া আছে, তো বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার, তো বৃত্তচাপটি কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তো আমাদের সবার কিন্তু একটা সূত্র জানা আছে, তাই না? আমাদের সবার একটা সূত্র কি জানা আছে, আমরা যদি একটু এখানে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে s ইজ ইকুয়াল টু r ইন্টু পাই থিটা বাই হচ্ছে 180, এরকম একটা সূত্র জানা আছে, পাই আর থিটা বাই 180 ডিগ্রি, এরকম একটা সূত্র আমাদের জানা আছে এস এর মান। তাহলে
আমরা যদি এই সূত্র যদি দেখতে চাই, এই সূত্রে আসলে কি কি আমাদের জানা আছে। বৃত্তের ব্যাসার্ধ এখানে দেখতে পাচ্ছি 12 সেন্টিমিটার, সো বৃত্তের ব্যাসার্ধ জানা আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার দেওয়া আছে, সো এটা আমাদের জানা আছে। আর পাই আর 180 ডিগ্রি তো কনস্ট্যান্ট, সো আমাদের বের করতে বলছে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ থিটা এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। সো আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে এই ম্যাথটাকে সলভ করতে পারবো। সো এই জন্য আমরা এখানে যেগুলো লিখে দিলাম, যেগুলো দেওয়া আছে, আর যেটা আমাদেরকে বের করতে হবে সেটা আমরা ধরে নিলাম থিটা ডিগ্রিতে। সো আমরা সবাই জানি এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। সো এখানে হচ্ছে আমরা এসটাকে ডান দিকে নিয়ে গেলাম আর বর্জ্য গ্রহণ করে দিলাম। সো এখানে থিটাটাকে যদি আমরা বাম দিকে রাখি তাহলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি ইন্টু এস ডিভাইড বাই পাই আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ইন্টু এস এর মান হচ্ছে গিয়ে 14 সেন্টিমিটার ডিভাইডেড বাই পাই এর মান 3.1416 আর আর এর মান হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার। সো এটা যদি লিখি তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 66.84 ডিগ্রি প্রায়। অর্থাৎ বৃত্তের কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করবে? 66.84 ডিগ্রি কোণ তৈরি করবে। এবার আমরা প্রশ্ন 4 চলে যাচ্ছি। প্রশ্ন 4-এ বলা হলো যে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরলো, চাকা দুটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। সো আমরা প্রথমত 211 মিটার 20 সেন্টিমিটারকে আমরা ফুললি সেন্টিমিটারে নিয়ে গেলাম, অর্থাৎ 21,120 সেন্টিমিটার হচ্ছে এই পুরো পথের দৈর্ঘ্য। এখন আমরা যেটা করব, মনে করি আমাদের দুটি চাকার ভিতরে বড় চাকার যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে গিয়ে আর, এবং ছোট চাকার ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে ছোট হাতের আর। এখন আমরা যদি বলি যে চাকা দুটির পরিধি যথাক্রমে 2 পাই আর হবে, এবং এখানকার হবে হচ্ছে ছোটটার চাকার ব্যাসার্ধ হবে হচ্ছে গিয়ে 2 পাই স্মল হাতের আর কি। আর ব্যাসার্ধের অন্তর যদি আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ ব্যাসার্ধের পার্থক্য কত, তো ব্যাসার্ধের পার্থক্য দুটো হচ্ছে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এটা আমরা বলতে পারি। আমাদের যেহেতু চাইছে হচ্ছে চাকা দুটি ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। আমরা যে কাজটা করবো এখানে, যে আমরা বলতে পারি প্রশ্নানুসারে আমরা বলতে পারি আমাদের হচ্ছে গিয়ে যে বড় চাকাটা, সেই বড় চাকাটা ঘুরেছে কতবার? বড় চাকাটা ঘুরেছে 32 বার। অথবা আমরা বলতে পারি বড় চাকাটা 32 বার তার পরিধির সমান দূরত্ব গেছে। অর্থাৎ তুমি যদি একবার ঘুরো, তাহলে একবার ঘুরলে কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করবা? তোমার চাকার যে পরিধি যতটুকু দূরত্ব, সেই পরিধি পরিমাণ দূরত্ব অতিক্রম করবা একবার ঘোরার ফলে। তাহলে আমি 32 বার ঘোরার ফলে 32 ইন্টু 2 পাই আর হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এতটুকু দৈর্ঘ্য যতটুকু হলো সেটা। সেখান থেকে আমরা বলতে পারি আর এর মান হচ্ছে গিয়ে 21120 ডিভাইডেড বাই 32 ইন্টু 2 পাই এদিকে চলে আসলো। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 105.04 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের বড় চাকার ব্যাসার্ধ কত? বড় চাকার ব্যাসার্ধ হচ্ছে 105.04 সেন্টিমিটার। এবং আমরা যদি হচ্ছে ছোট চাকার জন্য নির্ণয় করি, ছোট চাকাটা হচ্ছে গিয়ে 48 বার ঘুরে এই সেমিলার পথ পরিভ্রমণ করতে। সেজন্য আমরা এখানে লিখলাম 48 ইন্টু 2 পাই আর। সো আমরা হচ্ছে গিয়ে আর ছোটদের আর ইজ ইকুয়াল টু 21120 ডিভাইড বাই 48 ইন্টু 2 পাই হলো। সো আমরা এখানে হচ্ছে পাই এর মান বসিয়ে দিলাম, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 70.03 সেন্টিমিটার প্রায়। সো আমাদের যেহেতু হচ্ছে দুটির ব্যাসার্ধ পার্থক্য নির্ণয় করতে বলছে, দুটি চাকার ব্যাসার্ধের পার্থক্য অন্তর নির্ণয় করতে বলছে, সো এই জন্য হচ্ছে আমরা দুইটার ব্যাসার্ধের বিয়োগফল করলে আমরা পাচ্ছি 35.01 সেন্টিমিটার, বা মিটারে নিলে 0.35 মিটার চলে আসে। সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। সো আমরা ফাইনালি বলবো যে চাকা দুটির ব্যাসার্ধের অন্তর হচ্ছে 0.35 মিটার প্রায়। সো এবার আমরা প্রশ্ন 5-এ চলে যাচ্ছি। প্রশ্ন 5-এ যে জিনিসটা বলা হলো যে চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এখানে দেখতে পাচ্ছি এবিসিডি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার এবং 10 মিটার। তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 10 মিটার। এবং ডিএই একটি বৃত্তাংশ, এখানে দেখতে পাচ্ছি ডিএই একটা বৃত্তাংশ, অর্থাৎ এখানে একটা ডিই চাপ। তো এই ডিই চাপটাকে যদি আমি পুরোটাকে হচ্ছে ঘোরাতাম তাহলে একটা বৃত্ত তৈরি হতো, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে গিয়ে এ এবং ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এই 12 মিটার। আশা করি আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারতেছি। এখন বলেছে যে বৃত্তচাপ ডিই এর দৈর্ঘ্য নির্ণয় করো এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা কি করতে পারি? আমরা মূলত যে কাজটা করব, আমরা প্রথমত এই বৃত্তচাপের ক্ষেত্র, আমরা এই বৃত্তচাপটা নির্ণয় করব। এই বৃত্তচাপটা কিভাবে নির্ণয় করতে পারি? এটাকে যদি আমরা এস ধরি তাহলে এস ইজ ইকুয়াল টু আর পাই থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। সো এখানে থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর এর মান দেওয়া আছে 12 মিটার। সো আমরা কিন্তু ওই সূত্র ব্যবহার করে আমরা এই বৃত্তচাপটা বের করতে পারবো। আবার আমরা যদি হচ্ছে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে চাই, এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে আমরা এখন দেখব। সো আমরা প্রথমত হচ্ছে বৃত্তাংশের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এডি ইকুয়াল টু 12 মিটার বলে নিলাম, এবং কেন্দ্রে উৎপন্ন কোণ 30 ডিগ্রি বলে নিলাম। সো আমরা বলতে পারি বৃত্তচাপটার দৈর্ঘ্য হবে ডিই ইজ ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। সো আমরা এখান থেকে বলতে পারি 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 12 এবং থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। সো এখান থেকে আমরা বলতে পারি বৃত্তচাপটির দৈর্ঘ্য 6.28 মিটার। অর্থাৎ আমাদের একটা প্রশ্ন কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি সেকেন্ড প্রশ্নের দিকে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের এই সূত্রটা একটু আমাদের কাছে নতুন লাগতে পারে। সেটা হচ্ছে গিয়ে
যখন আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব তখন আমি একটু এখানে এটা একটু সাইড নোট দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যখন আমরা একটা নির্দিষ্ট বৃত্তের একটা নির্দিষ্ট পোর্শনের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব, ধরলাম আমরা হচ্ছে এতটুকু অংশের জন্য ক্ষেত্রফল নির্ণয় করব। সো টোটাল ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সো টোটাল ক্ষেত্রফলটা যদি পাই আর স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে নিচে 360 ডিগ্রি লিখবা, আর যতটুকু কোণের জন্য তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, এখানে 30 ডিগ্রি কোণের জন্য আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি, ওই অতটুকু কোণটা আমরা উপরে লিখে দিব। সো এই জন্য আমাদের এখানে থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার হলো। আমরা আর এর মান জানি, আমরা থিটার মান জানি। সো আমরা যদি এই দুটো এখানে ইনপুট দিই তাহলে আমরা পাই 30 ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু 3.1416 ইন্টু 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এটাকে যদি পুরোটাকে বর্গ করি তাহলে সেক্ষেত্রে গুণ করলে আমরা পাচ্ছি 37.7 বর্গমিটার। তার মানে এই যে আমাদের বৃত্তকলাটা পাচ্ছি, এই বৃত্তকলাটার ক্ষেত্রফল আমরা জেনে ফেললাম। এখন তো বাকি কাজটুকু সহজ, কারণ এইটুকু থাকে হচ্ছে একটা হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো খুবই সহজ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 120 বর্গমিটার হবে। সো এবার আমরা সম্পূর্ণ অংশটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি, এটা এবং এটাকে যোগ করে দিব, অর্থাৎ 37.7 এর সাথে 37.7 এর সাথে 120 যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 157.7 বর্গমিটার। তাহলে আমরা বলবো যে নির্ণয় ক্ষেত্রফলটা হচ্ছে 157.7 বর্গমিটার প্রায়। এবার আমরা প্রশ্ন 6 একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রতি মিনিটে 66 মিটার বেগে, প্রতি মিনিটে 66 মিটার বেগ বলতে বোঝাচ্ছি 66 মিটার পার মিনিট আমাদের ভেলোসিটির মান। তো বেগে সমস্ত 2/1 মিনিটে ঘোড়া কোনো মাঠে কোনো একটি মাঠে ঘুরে এলো, অর্থাৎ ঘোড়া বলতে বোঝাচ্ছে হর্স। সো এটা একটু বুঝতে অসুবিধা হলো। সো ঘোড়া হচ্ছে একটা নির্দিষ্ট মাঠ ঘুরে এলো কত মিনিটে, 1/1 সমস্ত 2/1 মিনিটে। এটাকে যদি হচ্ছে আমরা একটু অপকৃত ভগ্নাংশে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে 3/2। অর্থাৎ আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে 1.5 মিনিটে একটা ঘোড়া একটা বৃত্তাকার ক্ষেত্রফল ঘুরে আসলো। তো বৃত্তাকার ক্ষেত্রফল ঘুরে আসলো, ভালো কথা। এখন ওই মাঠের ব্যাস আমাদেরকে নির্ণয় করতে হবে এবং ঘোড়াটার প্রতি মিনিটে বেগ ছিল 66 মিটার। আশা করি আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারছি। তো আমরা প্রথমে যে একটা লিখলাম, আমি জিনিসটা একটু মুছে দিচ্ছি। লেখা আছে যে কি ঘোড়াটি প্রতি মিনিটে 66 মিটার অতিক্রম করে, তাই না? তাহলে প্রতি মিনিটে যদি 66 মিটার অতিক্রম করে তাহলে 1.5 মিনিটে কতটুকু অতিক্রম করবে? তার মানে যেহেতু আমি বলেছি যে পুরো হচ্ছে গিয়ে আমাদের পুরো পথটা সে অতিক্রম করছে, ধরলাম এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে সে যাত্রা শুরু করছে করে এখান থেকে পুরোটা পথ ঘুরে সে এখানে আসছে, তাতে করে তার 1.5 মিনিট সময় লাগছে এবং 1.5 মিনিটে সে কতটুকু পথ অতিক্রম করছে, তার পরিধির সমান পথ অতিক্রম করছে, রাইট? সো যদি পরিধির সমান পথ অতিক্রম করে থাকে, আবার আমরা জানি যে এখানে 1 মিনিটে যায় 66 মিটার, তাহলে 1.5 মিনিটে কতটুকু দূরত্ব যায় সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, তাই না? সো যেহেতু 1 মিনিটে এতটুকু অতিক্রম করেছে, 1.5 মিনিটে অতিক্রম করবে 66 ইন্টু 1.5 বা 1 সমস্ত 2/1। সো আমরা এখান থেকে বলতে পারি 99 মিটার হচ্ছে গিয়ে আমাদের এখানকার হচ্ছে গিয়ে উত্তর আর কি। সো 99 মিটার দূরত্ব অতিক্রম করে। সো যদি 99 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে আমরা মনে করলাম আমাদের যে বৃত্তটা অতিক্রম করলো সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর। সো বৃত্তের পরিধি হবে হচ্ছে 2πr। যদি বৃত্তের পরিধি 2πr হয় তাহলে সেক্ষেত্রে ঘোড়াটি 1.5 মিনিটে একবার ঘুরে, অথবা আমরা বলতে পারি ঘোড়াটি 1.5 মিনিটে বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, এটা আমরা বলতে পারি। সো এই জন্য আমরা এখানে বলবো প্রশ্ন মতে 2πr = 99 বলে দিলাম। সেখান থেকে আমরা আর এর ভ্যালু পাচ্ছি 99/2π। সো 99/2π হলে আমরা হচ্ছে পাই এর মান বসিয়ে দিয়ে শুধুমাত্র আমরা পেয়ে যাব আর এর মান 15.76। তো এটার দ্বিগুণ হচ্ছে গিয়ে আমাদের ব্যাসের মান হবে। সো মাঠের ব্যাস হবে 2 × r, অথবা আমরা বলতে পারি 2 × 15.76। সো আমরা বৃত্তের যে ব্যাসের মানটা পাচ্ছি 31.513 মিটার প্রায়। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এখন আমরা 7 নম্বরে কিছু মজার কিছু ম্যাথ করব। আশা করি ম্যাথগুলো তোমরা খুবই এনজয় করবা। সো এখানে বলা হলো নিচে চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখতে পাচ্ছি উপরে একটা অর্ধবৃত্ত আছে, এখানে একটা ত্রিভুজ আছে। সো এটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছি উপরে একটা অর্ধবৃত্ত, নিচে একটা বর্গক্ষেত্র আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের মাঝখানে একটা অর্ধবৃত্ত আছে। তো এই উপরের অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটা বর্গক্ষেত্রের ভিতরে হচ্ছে একটা কি আছে, একটা বৃত্ত আছে। সো এই বৃত্ত বাদে বাকি ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো এই 4টা অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করার চেষ্টা করি এখন। সো প্রথমে যেটা বলছে যে চিত্রের হচ্ছে প্রথম চিত্রের ক্ষেত্রফলে যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে এবিসি হচ্ছে একটা বাহু ত্রিভুজ। এই ত্রিভুজের বাহুগুলো হচ্ছে গিয়ে a = ab = 8 সেন্টিমিটার দেওয়া আছে।
তারপর হচ্ছে গিয়ে তোমার বি ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার এবং সি ইজ ইকুয়াল টু ধরে নিই আমরা এসি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। তার আমরা প্রথমে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে দেখতে পাচ্ছি এই ত্রিভুজের কোনো বাহুই কিন্তু সমান না, অর্থাৎ একটা বাহুর সাথে কিন্তু আরেকটা বাহুর কোনো মিল নাই। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তোমরা সবাই জানো, যেখানে এসটা ছিল অর্ধ পরিসীমা। তাহলে এখানে আমরা প্রথমত হচ্ছে আমরা হচ্ছে অর্ধ পরিসীমা বের করে নেব। সো এবিসি ত্রিভুজের জন্য অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু 8 প্লাস 10 প্লাস 9 ডিভাইড বাই 2 হয়ে গেল, অর্থাৎ আমরা এস এর মানটা বের করে ফেললাম। এস এর মানটা হচ্ছে 27/2 সেন্টিমিটার, অর্থাৎ 13.5 সেন্টিমিটার হবে। তাহলে আমরা যদি ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ত্রিভুজটার ক্ষেত্রফল হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে বলতে পারি রুট ওভার অফ 13.5 ইন্টু 13.5 মাইনাস এ মানে 8, 13.5 মাইনাস বি মানে 10, 13.5 মাইনাস সি মানে হচ্ছে 9। সো এই মানগুলো যদি আমরা এখানে বের করি, বের করার পরে যদি ক্যালকুলেটরে ভ্যালুগুলো বসিয়ে দিয়ে যদি বের করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো আমাদের যে এই ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো 34.2 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমাদের ত্রিভুজ অংশটার ক্ষেত্রফল হয়ে গেল। এখন আমাদের এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পুরো বৃত্তটার ক্ষেত্রফল যদি থাকতো তাহলে তোমার কি হতো, পাই আর স্কোয়ার। যেহেতু তোমার অর্ধবৃত্ত এখানে দেখতে পাচ্ছি আমরা, সো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ডিভাইড বাই 2। আর আর এর মান তো আমরা জানি, এখানে আর এর মান হচ্ছে গিয়ে 9 এর অর্ধেক, অর্থাৎ 4.5 সেন্টিমিটার হবে। সো আমরা আবার এইডিসি এর অর্ধবৃত্তের ব্যাসার্ধ আমরা পাচ্ছি 4.5 সেন্টিমিটার। সো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে 1/2 পাই আর স্কোয়ার। সো এখানে আর এর মান হচ্ছে গিয়ে 4.5 এর স্কোয়ার। সো আমরা ফাইনালি পাচ্ছি এখান থেকে 31.80 সেন্টিমিটার। তাহলে টোটালটার ক্ষেত্রফল কত হবে, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল। সো আমরা দুটার ক্ষেত্রফল যদি বসিয়ে দিই তাহলে 34.2 হচ্ছে গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল আর 31.80 হচ্ছে গিয়ে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। দুটাকে যোগ করলে আমরা পাচ্ছি 66 বর্গ সেন্টিমিটার। তাহলে এই পুরো অংশটার ক্ষেত্রফল ছিল 66 বর্গ সেন্টিমিটার। এবার আমরা দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি একটা বর্গক্ষেত্র রয়েছে এবং একটা হচ্ছে অর্ধবৃত্ত রয়েছে। এটা আরো সহজ, খুবই সহজ। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফলটা হচ্ছে দেখতে পাচ্ছি ডিইএফজি, এটি বর্গক্ষেত্র যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a = 4 সেন্টিমিটার। তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি ডিএইচজি, এটা হচ্ছে কি একটা অর্ধবৃত্ত। সো প্রথমত আমরা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমরা বলতে পারি a স্কয়ার বর্গ একক। সো a স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার হবে, অর্থাৎ 16 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর যদি আমরা ডিএইচজি এই ত্রিভুজটার ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা ব্যাস দেখতে পাচ্ছি 4 সেন্টিমিটার, তাহলে এর ব্যাস হবে এটার অর্ধেক। সেই জন্য 4 ডিভাইড বাই 2 = 2 সেন্টিমিটার হচ্ছে। সো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2 হয়। সো 1/2 ইন্টু পাই ইন্টু আর এর জায়গায় আমরা হচ্ছে 2 স্কোয়ার বসিয়ে দিব। সো আমরা ফাইনালি এখান থেকে পেয়ে যাব হচ্ছে 6.28 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের যেহেতু দুইটি অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, সো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হিসেবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল দুটিকে যোগ করে দিব। যোগ করলে আমরা পাচ্ছি 22.28 বর্গ সেন্টিমিটার প্রায়। এবার আমরা 3 নম্বর চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব। 3 নম্বর চিত্রটা যা হচ্ছে বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্র থেকে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে আমরা মনে করি আমাদের হচ্ছে গিয়ে তৃতীয় চিত্রে আইজেকেএলটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। আর আমাদের দেখতে পাচ্ছি এই যে আইজেএম এই যে অংশটা, এটা হচ্ছে গিয়ে কি একটা অর্ধবৃত্ত। তো এই অর্ধবৃত্তের আগে আমরা যদি হচ্ছে আইজেকেএল অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমরা পাচ্ছি 120 বর্গ সেন্টিমিটার। যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 12 এবং প্রস্থ হচ্ছে গিয়ে 10, তাহলে আমরা বলতে পারি 120 বর্গ সেন্টিমিটার হবে আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা যদি হচ্ছে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আগে এটার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে এটা অর্ধবৃত্তের ব্যাস দেখতে পাচ্ছি আমরা 12 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ হবে। সো অর্ধেক যদি ব্যাসার্ধ হয় তাহলে সেক্ষেত্রে 6 সেন্টিমিটার পাচ্ছি আমরা ব্যাসার্ধ। তাহলে এটার আইএমজি এর অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা হবে 1/2 ইন্টু পাই আর স্কোয়ার। সো এখানে আর এর মান আমরা 6 বসাই দিব, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1/2 ইন্টু 3.1416 ইন্টু 36 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা পাচ্ছি 56.55 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে এখন তোমাদের যে কাজটা করতে হবে 120 বর্গ সেন্টিমিটার থেকে এই 56.55 সেন্টিমিটারকে বাদ দিতে হবে, তাহলে আমরা 3 নম্বর অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার 4 নম্বর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে 4 নম্বরে এখানে দেখতে পাচ্ছি একটা বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত রয়েছে। সো প্রথমত আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিলাম, 12 স্কয়ার হলো। সো এখানে 144 বর্গ সেন্টিমিটার হলো। আর যদি আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এই বৃত্তটার ব্যাস হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, তাহলে এটার ব্যাসার্ধ হবে হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। তাহলে এটার পুরোটার ক্ষেত্রফল হবে হচ্ছে কত, পুরোটার ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার। সো এখান থেকে আমরা এটা ক্ষেত্রফল পাচ্ছি 113.1 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি হচ্ছে পুরোটার ক্ষেত্রফল থেকে অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব 30.9 বর্গ সেন্টিমিটার প্রায়। তো এবার তোমাদের উদ্দেশ্যে কয়েকটা আমরা ম্যাথ দিব, সেগুলো তোমরা বাসায় একটু সলভ করবে। সেটা হচ্ছে একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে নির্ণয় করবা তোমরা।
2 নম্বর হচ্ছে একটি এবিসিডি যদি একটি বড় ক্ষেত্র হয় যার বাহুর দৈর্ঘ্য যদি 22 মিটার হয় তাহলে এইডি ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই চিত্রটা হচ্ছে গিয়ে তোমরা আগের আমরা যে হচ্ছে যে এই আগে যে কয়টা ম্যাথ করেছি সেখানকার 3 নম্বর চিত্রটা তোমরা একটু ফলো করবা। তারপরে হচ্ছে গিয়ে 3 নম্বরে বলা হচ্ছে যে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাস যদি 21 মিটার হয় তাহলে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। 4 নম্বরটা হচ্ছে গিয়ে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রস্থ একটি পথ আছে, এই পথটির ক্ষেত্রফল তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো বেসিকলি হচ্ছে গিয়ে এই ম্যাথগুলো তোমরা সলভ করবা এবং আমাদের হচ্ছে গিয়ে এই 16.3-এর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভাবে খুবই কি বলবো এনজয়েবল কিছু ম্যাথ আমরা করছি এতক্ষণ পর্যন্ত। সো এই ধরনের ম্যাথগুলো তোমরা হচ্ছে ট্রাই করবা এবং এখানে যে 4টা ম্যাথ দেওয়া হয়েছে এগুলো অনুশীলনীর ম্যাথ এবং আমরা চেষ্টা করি অনুশীলনীর সবগুলো ম্যাথ যাতে কভার করে সেরকম ভাবে হচ্ছে গিয়ে টাইপ ভিত্তিক ম্যাথগুলোকে করানোর জন্য। তো এই ম্যাথগুলো তোমরা সলভ করবা এবং পরবর্তী দিনে আমরা হচ্ছে 16.4 এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং এটা হচ্ছে গিয়ে ঘন জ্যামিতির সাথে কিছুটা মিল আছে। তো সেই লেকচারে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।